আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করল বিএনপি। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে তা নিয়ে জাতীয় সনদ করে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন করা সম্ভব বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন অক্ষরে অক্ষরে প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। দলটি মনে করে চলতি কাঠামো কিংবা আইনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তবে সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, আনুপাতিক ভোটে সংসদের উচ্চকক্ষ গঠন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির অবস্থান দুই মেরুতে। সংশ্লিষ্ট পক্ষগুলোর এমন অবস্থান ও মন্তব্যে কয়েকটি প্রশ্ন সামনে এসছে। যেসব ইস্যুতে রাজনৈতিক পক্ষগুলোর দূরত্ব তা দূর করা কতটুকু সম্ভব? ঐকমত্য যদি তৈরি না হয় তবে সংস্কার কিংবা নির্বাচনের ভবিষ্যৎ কি হবে? অভিযোগ পাল্টা অভিযোগের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে আগামী নির্বাচন কতখানি প্রশ্নমুক্ত রাখা যাবে? এসব প্রশ্নকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় ঐকমত্যের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। দর্শক, আপনি চাইলে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন করতে পারেন, এমনকি লিখতে পারেন আমাদের ফেসবুকে। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। অসীমদা, স্বাগত আপনাকে স্টুডিওতে। যেই প্রশ্নটা আসলে আজকে আমাদের ভূমিকায় আমরা বলার চেষ্টা করছি, ঐকমত্যের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের পেছনে কিছু প্রেক্ষিত আছে, কারণ বেশ কিছু প্রস্তাবনা বা সুপারিশে আপনার ঐকমত্য কমিশনের সাথে বিএনপিও বসছে, এনসিপিও বসছে, তাদের মধ্যে খুব স্পষ্টত এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে। তো সেই দূরত্বকে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদমান যেই দূরত্বগুলো রয়েছে সেগুলোকে একসাথ করে বিএনপি যদিও মনে করছে যে আসলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব, কিন্তু এনসিপির কণ্ঠে আমরা সেটা শুনছি না। তাহলে আসলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? ঐকমত্য কমিশনের থেকে আমরা আসলে কি আউটকাম পাবো? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি একটু কথা বলি যে ঐকমত্য একটা বিষয়, যেটা যে ঐকমত্য যদি সব বিষয়ে যদি আপনার একরকম হয়ে যায়, আবার কথার মধ্যে যদি এমনটা হয় যে বিচার মানে তালগাছ আমার, তা আমি আপনার জানাব নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব উনি যে কথাটা বলেছেন যে ওনারা যে ধরনের অক্ষরে মানে একেবারে দাড়ি কমা সেমিকোলন সহ মানে ভার্বেটিম আপনি একটাই বলে দিচ্ছেন, তাহলে তো আপনার বসা বা আলোচনার কোনো সুযোগ কখনো থাকে না। এখন আমরা একটা জিনিস বলি যে সংস্কার যেমন একটা চলমান প্রক্রিয়া, ঠিক তেমনই আপনার ঐকমত্যে পৌঁছানোর বিষয়টাও কিন্তু একটা চলমান প্রক্রিয়া। দেখুন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল, যাকে মানে যেগুলো আমাদের জন্য আপনার খুব বেশি প্রযোজ্য ছিল, যে জিনিসগুলো আমাদের দেশের রাজনীতিবিদরা এবং সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল, সেখানে মনে করেন যে আপনার আশাহত হবার অনেকগুলো কারণ ছিল। 54 বছর চলে গেছে স্বাধীনতার, আমরা মনে করেন যে বিভিন্নবার বিভিন্ন সময় হোঁচট খেয়েছি। আমরা তো 1991 সালে আপনার জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময় যে উনি ঝাড়ি মারার একটা নির্বাচন করেছিলেন, যে তত্ত্বাবধায়ক সরকার যেটা ওনার ছিল, ইন্টারিম গভর্নমেন্ট যেটাই বলেন না কেন, কিন্তু সেটাও মনে করেন যে সেই নির্বাচনটাকে আপনার মাপকাঠি হিসেবে ধরা হয় পরিশুদ্ধ একটা নির্বাচনের অংশ হিসেবে, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট কোনো বন্দোবস্ত হয়নি। একটা রাজনৈতিক দল দেখা গেছে যারা হয়তো ভাবতেন যে তারাই ক্ষমতা আসবেন, সে কারণে তারা কি করলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, এটা না, মানে ওবারই হয়ে যাক তারপর ওনারা ক্ষমতা চলে আসবেন, এভাবে হলেন। ওই যে ওনাদের যে ইন্টেনশনটা ছিল, যেটা আমরা দেখেছি 2008 সালের পরে 2/3 আসন পাওয়ার পর কি করলেন আপনারা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন। বিএনপিও কিন্তু 2001 সালে আপনার 2/3 আসন পেয়েছিল, বিএনপি কিন্তু সেটা করেনি, জনগণের সঙ্গে ওই প্রতারণাটা করেনি। আমার কথা হচ্ছে যে এই যে ডিফারেন্সটা আমাদের মধ্যে, এই ডিফারেন্সটা সবসময় থাকবে। কথাটা হচ্ছে যে একটা হচ্ছে যে নৈতিক অবস্থান থেকে পজিটিভ ডিফারেন্স এক জিনিস, কিন্তু নেগেটিভ ডিফারেন্স সেটা আরেক জিনিস। এখন কথাটা হচ্ছে যে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, দেশের স্বার্থে সবার মনে করেন যে আপনার আলোচনা করতে তো কোনো
অসুবিধা নেই, আপনি আপনার অবস্থান থেকে আপনার বিষয়টা বলবেন। আপনিও একটা রাজনৈতিক দল, আপনিও দেশের একটা বড় অংশকে আপনি প্রতিনিধিত্ব করেন, এনসিপি প্রতিনিধিত্ব করে, আরও অনেকজন রাজনৈতিক আপনার স্টেক হোল্ডার যারা আছে তারা প্রত্যেকেরই ভিন্ন মতামত থাকবে। সেটা কিন্তু আপনার মনে করেন যে আমার আপনার চাহিদা মতো একরকম হবে না, কিন্তু একটা জায়গায় এসে অ্যামিকেবল সেটেলমেন্ট আমরা যেটা বলি যে সব কিছুতে আমরা না পারি, কিন্তু সব কিছুতে যেন আমরা একদিন পারি, 2 বছর পর হোক, 1 বছর পর হোক, 5 বছর পরে হোক। আপনি যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়, 2024-এর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা তো একটা ল্যান্ডমার্ক হিসেবে মনে করেন যে আমরা প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনি সব কিছু আমরা নতুনভাবে এখন শুরু করছি বলতে পারেন। আপনি বলতে পারেন মানে কি, রাষ্ট্র ব্যবস্থা কাঠামো আপনার মনে করেন যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমাদের সরকারের রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো আপনার মনে করেন যে খুব বাজে একটা অবস্থানে চলে গেছে, ভেঙে পড়েছে সব কিছু। এত সমস্ত কিছু আপনি একসঙ্গে করবেন, আপনি একেবারে প্যাকেজটা দিয়ে দিবেন যে ডিল, এটা তো এমন না যে হলিডে প্যাকেজ, যে ট্রাভেল এজেন্সি মনে করেন যে এখন বিমান থেকে আরম্ভ করে, হোটেল থেকে আরম্ভ করে, সাইট সিইং থেকে আরম্ভ করে, বাস থেকে আরম্ভ করে, ট্যুর অপারেটর থেকে, এটা তো সেরকম না। আমি এই জন্য বলছি, আপনি যদি আলোচনার জায়গাটা মনে করেন যে বন্ধ করে দেন, মানে তার মানে তো তাহলে তো আমার কথা মতো যদি না হয়, তো এটা আমি বলবো যে এটা কিন্তু গণতান্ত্রিক আচরণ না। এনসিপি সাধুবাদ জানাই, যে একটা ভ্যাকুয়াম শুরু হয়েছে দেখুন বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবার মতো কথা, কিন্তু দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু এখন মিছিল হচ্ছে। আমি যে মাহমুদ ভাই আছেন ওনার মাধ্যমে বলবো, এবং আমি দর্শক শ্রোতারা যারা আছেন প্রত্যেককে আমি বলবো যে আমাদের একটা নতুন কিছু শেখা উচিত, সুযোগ আছে। কিন্তু আপনারা শুরু করেছেন এনসিপি, আমি তো নতুন রাজনৈতিক দল রাজনীতিতে আসুক, 1, 2 প্রতিষ্ঠিত হোক, 3 জনগণকে সত্যি সত্যি প্রতিনিধিত্ব করার মতো অবস্থানে চলে আসেন। কিন্তু আমরা এমন কোনো কিছু যেন না করি যে পতিত স্বৈরাচার আবার মনে করেন যে সুযোগ পেয়ে যাক, আমি সেটা চাই না। কিংবা যারা এসছেন ভূমিষ্ঠ হওয়ার নতুন শিশুটি আপনার মনে করেন যে পুষ্টিহীনতায় ভুগুক, এটা আমি চাই। এটা আপনি নিশ্চয়ই জানেন। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেতে চাই আব্দুল্লাহ আল মাহমুদ আপনার কাছে। নির্বাচন চাইলে সংস্কার সে চায় না, বা সংস্কার চাইলে সে নির্বাচন চায় না, এরকম একটা বাইনারি অপোজিশনে আমরা কখন গেলাম? ধন্যবাদ আপনাকে। এবং এই প্রশ্নটা কেন করলাম নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, এবং আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভাইয়ের প্রথম কথা থেকেই আসছে আমার সহ-আলোচকের, যে বিচার মানি আসলে তালগাছটা আমার, এই যে একটা প্র্যাকটিস, এটা থেকেই আমরা বের হতে চাচ্ছি। এনসিপি আমরা চাই বিচার মানি, কিন্তু তালগাছ সবসময় জনগণের। যে ফ্রুটটা আমরা যদি বলেই থাকি যে তাল গাছ একটা ফ্রুট, সেই ফ্রুটটা আমরা চাই সবসময় জনগণের কাছে থাকুক। এটা এনসিপির কাছেও থাকবে না, এনসিপির কাছে তো একের কতে থাকবে না, কখনোই থাকবে না। সেটা জনগণের যদি ম্যান্ডেট না হয়ে থাকে, সেটা এনসিপির ম্যান্ডেট হতে পারবে না। স্পষ্টভাবে কয়েকটা ব্যাপার আমরা যদি বলি, যে আমাদের মাঝখানে যে একাডেমিক ডিসকাশন হয় অথবা আমাদের যে মিটিংগুলো হয়, সেই জেনারেল মিটিংগুলোতে প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে দলের আহ্বায়ক পর্যন্ত সবার মতামত আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দিই। এবং সেই ক্ষেত্রে যে নীতি এবং নির্ধারণগুলো আমাদের কাছে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যেটা সেটা জনগণের চাহিদার সাথে যাচ্ছে না, সাধারণ সদস্য থেকে শুরু করে সবাই কিন্তু সেটার বিপক্ষে অথবা পক্ষে কথা বলি, এবং স্পষ্টভাবে আমরা কথা বলি। কারণ আমরা এটা খুব অন্তরে ধারণ করি যে আমরা আসলে একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে চাচ্ছি। আমরা যেটা চাচ্ছি না যে আমাদের রাজনীতির এরকম হোক যে কোনো একটা পর্যায়ে যে সেটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা অংশ হয়ে যাক, সেটা আমরা চাই না। সেক্ষেত্রে আদর্শিক জায়গা থেকে যদি কখনো দেখি যে আমাদের রাজনীতি অথবা আমাদের কেউ অথবা আমরা অথবা দল কখনো বিচ্যুত হচ্ছে, সেই সদস্য বা আমরা যারা আছি তখন কিন্তু সেটার সাথে আমরা কখনো থাকবো না। সেই ধারণা থেকেই বলছি যে বিচার মানি তালগাছটা সবসময় জনগণের। এখন সংস্কার এবং নির্বাচন অবশ্যই দুই জিনিস। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তার মানে কি এই কনক্লুশনে আসা যায় যে বিএনপি আসলে সংস্কার চায় না, অথবা এনসিপি আপনার একেবারে অক্ষরে অক্ষরে সবকিছু শেষ করে নির্বাচন চায়, তার মানে কি সে সংস্কারটা আসলে প্রলম্বিত করতে চায়? এরকম কি কনক্লুশনে আসা যায়? কখনোই আমরা সংস্কার প্রলম্বিত করতে চাই না। আপনি যদি দেখে থাকেন সংস্কার ঐকমত্য কমিশনের সাথে যখন আমাদের মিটিং হয়েছে গতকালকে, তখন সেখানে টোটাল 34টা সংস্কারের ব্যাপারে আমরা অলরেডি একটা লিফলেট আমাদের পেজ, যে অফিসিয়াল পেজ আছে, সেখানে অ্যাভেলেবল আছে, এবং সেটা জনগণকে জানার জন্য আমরা দিয়েছি। সেখানে যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, মোটা দাগের কথা যদি বলি, প্রথম আমাদের মৌলিক সংস্কারের কথা বলছি আমরা। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা যদি বিলোপ করতে হয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি আসলেই আমরা চাই, সেই ক্ষেত্রে রাষ্ট্রের
মৌলিক সংস্কার ব্যতীত যদি আমরা এখন একটা নির্বাচনে চাই, সেই নির্বাচনটা আসলে কতটুকু টেকসই হবে, সেই নির্বাচনে যদি নির্বাচনের পরবর্তী সময়ে যদি কোনো একটা দল রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আবারও পতিত ফ্যাসিবাদ কি আসলে আমাদের দেশে ফিরে আসবে না, সেটার কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কিন্তু মৌলিক সংস্কারটা যদি ঠিক থাকে, মৌলিক সংস্কার কোথায় বলছি আমরা? মৌলিক সংস্কারগুলো কি এরকম, আমি একটু পড়ে শোনাবো, এটা নাকি যে সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, আনুপাতিক ভোটে সংসদে উচ্চ কক্ষ গঠন, এগুলো কি আপনি মৌলিক সংস্কার বলছেন? অবশ্যই মৌলিক সংস্কারের অংশ সেগুলো। আমি যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে আমি দুইটা জিনিসের কথা বলবো মোটা দাগে। একটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য, আর একটা হচ্ছে জবাবদিহিতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি জবাবদিহিতার সিস্টেমটা যদি না থাকে, তখন আসলে কোনো ধরনের রাষ্ট্র ব্যবস্থা টিকবে না, আমরা যেভাবেই করি না কেন। এবং সেই ব্যবস্থাটা তখনই টিকবে যদি আমাদের সংবিধানটা স্ট্রং হয়, শক্তিশালী হয়, সংবিধানটা যদি আসলে জনগণের পক্ষে কথা বলে, অথবা যে কেউ যদি ফ্যাসিবাদ হয়ে যেতে চায় বা উঠতে চায়, তখন সংবিধান অটোমেটিক্যালি তাকে স্টেপ ডাউন করাবে। এই প্রশ্নটাও কি খুব লেজিট প্রশ্ন না? যারাই আপনার পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় আসবে, তাদেরকে আসলে এই সংস্কারগুলোকে তো অনুমোদন করার একটা বিষয় আছে। অবশ্যই আছে। তো আপনি যত কাঠামোই করেন, আপনার যদি পাবলিক উইলটা বা সেই কমিটমেন্টের জায়গাটা না থাকে, আপনি কাগজ কলম আইন দিয়ে, বাংলাদেশের সংবিধানের কোথাও কি আসলে ফ্যাসিবাদ হয়ে ওঠার জন্য একেবারে অক্ষরে অক্ষরে গাইডলাইন ছিল? তারপরে তো হয়েছে। জি, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। দেখেন, সেটা হচ্ছে একটা প্র্যাকটিসের মাধ্যমে হয়েছে। যখন প্র্যাকটিসটা আমরা যখন করতে পারি, যখন হচ্ছে আমার যে আইন আছে, এক্সিস্টিং যে আমার ল আছে, রেগুলেশনস আছে, রুলস আছে, সেটার যদি প্রপার চর্চা, অথবা সেটা যদি অ্যাকাউন্টেবল যে করছে, যারা এটার দায়ভার যাদের উপরে, তারা যদি প্রপারলি অ্যাকাউন্টেবল না হয়, তাদের যদি জবাবদিহিতা নিশ্চিত না থাকে, সেটা সংসদে হোক, জনগণের কাছে হোক। এখন হচ্ছে রাতের ভোট, নির্বাচন কমিশন অথবা নির্বাচন ব্যবস্থায় যখন কলুষিত, তখন তো একজন প্রপার লিডার যে হচ্ছে নেতৃত্ব দেবে জনগণের, সেই ব্যক্তিটা উঠে আসবে না। সো তখন আমরা তো যখন টোটাল সিস্টেমটাই যখন আসলে কলুষিত, সেই সিস্টেমটাকে কলুষিত রেখে যদি আমি সরাসরি চলে যাই যে আগের মতো করে একই ধারাবাহিকতা নির্বাচনের জন্য, সেটা খুবই আসলে অমূলক, এবং জনগণকে আসলে সেটা চায় কিনা সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। এখন আমি আগেও বলেছি, এখনো বলছি, যে আমাদের জনগণ আসলে কি চায়, সংস্কার চাচ্ছে নাকি নির্বাচন চাচ্ছে? নির্বাচন অবশ্যই চাইতে হবে, দুইটাই চাই। নির্বাচন ধরুন ফর এক্সাম্পল, জনগণ দুইটাই চাই, সংস্কারও চাই, নির্বাচন চাই, তাহলে করণীয় কি? অবশ্যই জনগণ সংস্কারও চাবে, নির্বাচনও চাবে। আমিও তো নির্বাচন চাই, আমাকে যদি জিজ্ঞেস করেন, অথবা আমাদের দল অবশ্যই নির্বাচন চাই। নির্বাচন ব্যতীত একটা নির্বাচিত সরকার না আসলে দেশ প্রপারলি যেমন পরিচালিত হয় না, এটাও সত্য। বাট আমাদের যে হিস্টোরিক্যাল যে এভিডেন্সগুলো আছে আমাদের, সেই এভিডেন্স থেকে দেখা যায় যে আসলে নির্বাচিত সরকার যারা আসবে, তাদেরকে যদি আমরা প্রপার একটা কাঠামো, জবাবদিহিতার মধ্যে থাকার যে একটা রীতি, রুলস, রেগুলেশন, সেটা যদি আমরা ঠিক না করতে পারি, সেটা কখনোই সামনে। আমি তাহলে আবারও আপনার কাছে আসবো। ধন্যবাদ আপনাকে। যেতে চাই অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা স্যার, এরকম একটা জায়গায় আমরা চলে যাচ্ছি কিনা, নির্বাচন না সংস্কার, নির্বাচন না সংস্কার, এরকম জায়গায় কি আমরা চলে যাচ্ছি? দেখুন, আমরা তো মাসের পর মাসেই আলোচনা করছি। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এটা সরকারি বা বেসরকারি অর্থায়নে পরিচালিত কোনো টাইম বাউন্ড প্রকল্প না, যে আপনি 2 বছরের জন্য একটা প্রকল্পের অর্থ পেয়েছেন এবং এটা যে কোনোভাবে 2 বছরের মধ্যে শেষ না করলে আপনার প্রকল্পের অর্থ থাকবে না। সংস্কার, এই রাজনৈতিক সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি আমাকে কাউন্টার প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আমি এটার জন্য কোনো কর্মপরিকল্পনা নেব? অবশ্যই আপনি কর্মপরিকল্পনা নেবেন, কিন্তু এটা কিন্তু প্রকল্প না যে একটা নির্দিষ্ট প্রকল্প আপনাকে 2026 সালের মধ্যে তার কিছু ভেরিফাইবল ইন্ডিকেটর থাকবে বা তাতে সোর্সেস অফ ইয়ে থাকবে, দিয়ে আপনি প্রমাণ করবেন যে আমার কাজটি অর্জিত হয়েছে। এটা এক। দ্বিতীয়, না আমরা যদি সকল বিষয়কে পৃথিবীর কখনো ঐকমত্য হয়, পৃথিবীর কোনো দেশে ঘটেছে কিনা? আমরা এখন যেগুলোকে খুব চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার সংবিধানের রূপরেখা তৈরি করেছে বা তার বিল অফ রাইটস তৈরি করেছে, সেখানে অসংখ্য ডিবেট হয়েছে, সবাই একমত হয়নি। আমাদের 72-এর যে সংবিধানই আমরা বিপুল সমালোচনা করছি, সেখানে হয়তো প্রকাশ্যে আজকের মতো বিপুল বিতর্ক হয়নি, কিন্তু ডিসপিউট আছে, নোট অফ ডিসেন্ট আছে, এবং তাদের মধ্যেও ভিন্ন মত সেখানে লক্ষ্য করা গেছে। পাশের একাধিক দেশে যারা সংবিধান করেছে বিপুল পরিমাণে, যে পূর্ণাঙ্গ ঐকমত্য কখনোই হয় না। ইভেন ইন ড্রাফটিং এ কনস্টিটিউশন, আইনের লোক আছে, তিনিও বলতে পারবেন। এখানে যেটা হলো যে আমরা সব বিষয়ে 100% মত না হলেই বলছে দূরত্ব তৈরি হচ্ছে, এটা ঠিক না। দ্বিতীয় হলো যে সব দলের এজেন্ডা কি এক হয়? আপনি যদি আজকে বলেন যে ডেমোক্রেটদের যে এজেন্ডা, রিপাবলিকানদেরকে একই এজেন্ডা, লেবারদের যে এজেন্ডা, কনজারভেটিভদেরকে একই এজেন্ডা। ইউরোপের দলগুলো বিচিত্র রকম দল আছে, এবং এমনও দল আছে যে তার এজেন্ডায় দশকের পর দশক অপেক্ষা করছে যে যতক্ষণ পর্যন্ত সে ম্যান্ডেট না পাবে ততক্ষণ পর্যন্ত সেটা আসবে না। অতএব আপনার এখন আমরা যে অবস্থায় আলোচনায় পৌঁছেছি, তাতে বিএনপির এজেন্ডার সাথে তো জামাতের এজেন্ডা মিলবে না, আবার তার সাথে এনসিপির এজেন্ডা মিলবে। এনসিপি একটা নতুন দল, সে একটা
একটা ম্যাচ সারপ্রাইজিং এর মধ্যে দিয়ে উঠে আসছে, তার যে এক্সপেকটেশন, তার যে চিন্তা ভাবনা, এবং বিএনপি যে সরকার পরিচালনা করেছে, যে প্রত্যক্ষ ভোটে তার নির্বাচনের অভিজ্ঞতা আছে, সে বিরোধী দলে থেকেছে, সে বিভিন্ন ক্যাপাসিটিতে গভর্নমেন্টে থেকেছে, এবং ঐতিহাসিকভাবে বিএনপির সময় অন্যান্য দলের মতো প্রচুর আইন তৈরি হয়েছে যে আইনগুলো এখনো ব্যবহৃত হয়। বিএনপি সংবিধানের সংশোধন করেছে। বিএনপি যখন প্রথম সরকার আসছে ৭৫-এর পরে, সেখানে তারা কনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। তার অর্থটা হলো যে এই ধরনের একটা ম্যাচিওর দলের যে এজেন্ডা অন কনস্টিটিউশন এবং অন্যান্য সেক্টর, সেটা আপনি যতই তাত্ত্বিকভাবে বলেন না কেন যে একরকম হতে বেটা একরকম করাটা খুব কঠিন কাজ, কারণ তাকে তো অনেকগুলো পথ পার হয়ে সেখানে আসতে হবে। আবার সব না হলে হবে না, আবার বলা হচ্ছে মৌলিক সংস্কার, প্রত্যেকে মৌলিক সংস্কার চাই, মৌলিক সংস্কারের তো কোনো ব্যাখ্যা নেই। এখন একটা ব্যাখ্যা হতে পারে যদি বলে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস দরকার নেই, যেটা এনসিপি বলছে। আমাদের মতো রাষ্ট্র 53 বছর 54 বছর আপনি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস দিয়ে চলেছেন, সে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সংশোধিত হয়েছে বিভিন্ন সময়, কিন্তু সংশোধনের বিতর্কও সমানভাবে হয়েছে, উভয় পক্ষ বিতর্ক করেছে, সব পক্ষ বিতর্ক করেছে। এবং আমাদের যখনই কোনো সংকট দেখা দিয়েছে, আমরা এই যে সংবিধানের আমরা সীমাবদ্ধতা তো অবশ্যই রয়েছে, সীমাবদ্ধতা না হলে আমরা কেন পরিবর্তন করতে চাইবো, কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় আঁকড়ে ধরতে চেয়েছি যে না এই পদ্ধতিতে যাওয়া যাবে না, যে কোনোভাবে তোমাকে সংবিধানে ফিরে আসতে হবে। তো আমাদের অভিজ্ঞতাটা হলো আমাদের মতো রাষ্ট্রে সম্ভবত ফান্ডামেন্টাল প্রিন্সিপালসের বাইরে যাওয়া যাবে না। আপনি যেভাবেই করেন না কারণ আমাদের এটা লাগবে, হয়তো আরো 50 বছর লাগবে, হয়তো 100 বছর পরে লাগবে না। এখন যারা এটার একেবারে পৃথিবীতে বহু রকম কনস্টিটিউশনের মডেল আছে, এখন আপনি যদি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা করবো, তারপর বিল অফ রাইটস করবো, বা যুক্তরাজ্যের মতো আমি অলিখিত করবো, বা একেবারে দুষ্পরিবর্তনীয় করবো, বা অনেক মডেল আছে। সুতরাং আপনার কথাগুলো যদি একমত নেই যে সব দলের এজেন্ডা এক হবে না, দ্বিতীয়ত হলো সব না হলে অগ্রগতি হচ্ছে না, ঐক্যমত্য হচ্ছে না, এটার সঙ্গে আমি একমত না। সব বিষয়ে একমত না হলে বলা যাবে না যে দূরত্ব তৈরি হচ্ছে। এবং মৌলিক যে বিষয়টার কথা আমরা বলছি, সেই মৌলিক বিষয়টা যথেষ্ট ডিবেটেড একটা বিষয়, এবং সেই ডিবেটেড বিষয়টা আপনি কোনোভাবে এরকম টাইম বাউন্ড হঠাৎ করে আপনি সমাধান করতে পারবেন না। আমি সাধারণ মানুষের হিসাবে যতটুকু বুঝি যে সব দলগুলো সংবিধান ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি আমি ধরি 150টা থাকে, তার মধ্যে প্রায় 130টাতে একমত। অন্তত আমি যদি বিএনপি সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনি, মির্জা ফখরের বক্তব্য শুনি, অন্যদের বক্তব্য যদি শুনি, তাহলে মোটামুটি কিন্তু তারা, নাসিরুদ্দিন ভাই যদি আমার ভুল হয়ে থাকে, এরকম ধরেন আমরা অন্যান্য বিষয়গুলো, কিন্তু সংবিধানের ব্যাপারে একমত হওয়াটা তো স্বাভাবিকভাবেই খুব কঠিন। তার মানে কি গণপরিষদ নির্বাচনের ব্যাপারে আমি ওখানে আসছি। এখন উপায়টা কি? উপায় দুটো। একটা উপায় হচ্ছে যে যদি আমরা ধরে নিই যে 150টার মধ্যে 130টাতে আমরা একমত হলাম এবং আমরা একটা চার্টারে আমরা স্বাক্ষর করলাম, এখন আবার যদি তারপরে বলেন যে এই পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে আমি নির্বাচনে যাব না, তাহলে তো এর কোনো অর্থ নেই। এখন পূর্ণাঙ্গ বাস্তবায়নের উপায়টা কি? পূর্ণাঙ্গ বাস্তবায়নের উপায়টা হলো আপনার ইস্তেহারে আপনি আনেন, আপনি যখন আপনি নির্বাচনী ইস্তেহার দেবেন, আপনি নির্বাচনী ইস্তেহারে আনেন, আপনি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। আমি দেখতে চাই যে এনসিপির ইস্তেহারে কি আছে, বিএনপির ইস্তেহারে কি আছে, জামাতের ইস্তেহারে কি আছে, এতদিন তো আনেননি। আপনি এনে বলেন যে আমি সেটা রিফ্লেকশন এখানে ঘটাচ্ছি। এবং একই রকম ভাবে বিএনপি 31 দফা দিয়েছে, বিএনপি 31 দফা তো প্রচার করবে, এটা স্বাভাবিক, তার দলীয় এজেন্ডা। কিন্তু আমি বলবো যে ঠিক আছে, আপনি 31 দফা হালনাগাদ করেন, আপনি সাম্প্রতিকীকরণ করেন, আপনি জুলাই অভ্যুত্থানের স্পিরিটের আদলে তার যদি কিছু অদল বদল করতে হয়, তাতে তো আপনার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না যে আমি 31 দফা দিয়েছি, অদল বদল করতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা এক ধরনের ভোকাবুলারি বা রেটোরিক্সের মধ্যে আটকে যাচ্ছি, এবং যেটা থেকে আমরা কোনোভাবেই বের হতে পারছি না। দেখেন, আপনি ফান্ডামেন্টাল পিলার, আপনি প্রিন্সিপালস, আপনি দ্বিকক্ষ করবেন কিংবা সেপারেশন করবেন, আপনি এলাকা পুনর্বিন্যাস করবেন বা সংখ্যা বাড়াবেন, আপনি ক্ষমতার ভারসাম্য, এটা কি খুব শর্ট টার্মের আলোচনার বিষয় কিনা? এটা কিন্তু শর্ট টার্মের আলোচনার বিষয়, এটা এক্সপেক্টেড একটা প্রত্যাশা যে ভাই একটা বিপ্লব হয়েছে। শর্ট টার্মের আলোচনার বিষয় না হয়, তার মানে সংস্কারের বিষয়টাও তো স্যার না, তাহলে কিন্তু আসলে তাহলে যেটা শুরুতে বললেন স্যার, মানে কিন্তু টাইম ফ্রেম দিয়ে, তাহলে যে বিএনপির যে স্থানটা আপনি যদি বলে থাকেন যেটা তার রাজনৈতিক এজেন্ডা এবং রাজনৈতিক স্ট্র্যাটেজি, যে ডিসেম্বরের মধ্যে যে ইলেকশনটা চাচ্ছে, আপনার এখানে সম্ভবত ডিসেম্বরের ইলেকশনের আবার আরেকটা মাত্রা আমি বলবো। তার কারণ হলো যে আমি যদি সংস্কারের আলোচনা আগে যেটা আমি যদি স্পষ্ট করতে থাকি, যে তাহলে আপনার প্রশ্নটা একটু ধরি, যে তাহলে কি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর ব্যাপারে একটা ফোন নিয়ে নিয়ে যায় একজন দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম, আমি শ্রীপুর উপজেলা থেকে রফিকুল ইসলাম রায়হান বলছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি একজন আহত ব্যক্তি। জি, আপনার প্রশ্নটা করেন। আমি প্রশ্নটা করতেছি ওয়াসিম স্যার এবং হচ্ছে আমাদের শামীম রাজা স্যারের বরাবর। জি জি
আমার কথা হচ্ছে, আমার এই অল্প বয়সে আমি আওয়ামী লীগের শাসন দেখছি এবং বিএনপির শাসন দেখছি। তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার ছিল, তো তখন কেন তারা এই চাঁদাবাজ, এই দুর্নীতি দমন করতে পারেনি এবং দেশের যে সঠিক সংস্কার দরকার সেটা করতে পারেনি? এই একটা প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারা বর্তমানে আমরা যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি 24-এর বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে তারা এখন কেন ঐক্যবদ্ধ হতে পারছে না? বারবার শুধুমাত্র নির্বাচন কেন বলতেছে, এবং তারা কেন নির্বাচনের যে মানে তাদের যে চাহিদাটা, নির্বাচনের যে আসলে যে তারা কাজগুলো করবে রোডম্যাপ। দর্শক মোটামুটি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আপনার উত্তর পাবেন। আমি পরে হয়তো ওই প্রসঙ্গের উত্তর দেবো। এমনিতে উনি যেহেতু আহত হয়েছেন, আমরা প্রত্যাশা করবো যে তিনি সুচিকিৎসা পাচ্ছেন, রাষ্ট্রের যা যা দায় দায়িত্ব আছে সেটা তার প্রতি পালন করা হচ্ছে। এই সম্মান রেখে আমি ওনার প্রসঙ্গে অন্য আসবো। দেখেন, এখন যে কথাটাতে এনসিপিও বলবেন বা অন্যরা বলবেন যে তাহলে যে প্রশ্নগুলো আমরা তুলছি সংবিধানের, যে প্রত্যাশা মানুষ করছে, বা উনি যেটা বললেন, আমি শব্দগুলো বলি, স্বৈরতন্ত্রের অবসান করতে হবে, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হতে হবে, অংশগ্রহণ নিশ্চিত হতে হবে। এই যে কথাগুলো, এটা যত সহজে আপনি বলছেন, বিষয়টা কিন্তু এতটা সহজ না। আপনি যেমন ধরেন, আপনি এক্সট্রাঅর্ডিনারি ভাবে, আমি যদি বলি যে এনসিপি যে দাবি করছে বা অন্যরা যে দাবি, এনসিপি বলে বলছেন, এনসিপি একটা সুসংগঠিত দল দেখে তাদের উদাহরণ দিচ্ছি, এর প্রত্যেকটা রেখেও তাহলে জার্মানিতে কেন আপনি দক্ষিণপন্থী দলের উত্থান হলো, এরকম থেকে অস্ট্রিয়াতে কেন দক্ষিণপন্থী দলের উত্থান হলো, এরকম অবস্থানে কি ইটালিতে যে পুরনো ওই অর্থে যদি বলে, আমি বলছি না দ্য ফ্যাসিস্ট দল, কিন্তু ফ্যাসিস্ট যে আদর্শের যে দলগুলো বা তাদের যারা সমর্থকরা ছিল, তারা কি করে দক্ষিণপন্থীরা সেখানে জয়লাভ করলো? অথবা আপনি এই জিনিসগুলো এত ব্রড বেসড ব্যাপার, কোনোভাবে সেটাকে অগ্রাহ্য করা হচ্ছে না। কিন্তু ধরুন একটা দল, ধরুন যে ডিসেম্বরের বা যে সময় নির্বাচন হয় বা জুনের মধ্যে, সেই নির্বাচনে অংশগ্রহণ করলো, ধরে নি বিএনপি করলো বা XYZ করলো, যারা এই মুহূর্তে সংবিধান সংশোধন করতে চাচ্ছে না, তারা পরবর্তীতে এসে করবার কথা বলছে, তাহলে কি তখন অন্য দলগুলো বসে থাকবে? বসে তো থাকবে না। তারা নিঃসন্দেহে চাপ সৃষ্টি করবে এবং তাদের এজেন্ডা থাকবে যে ওই লক্ষ্যে যাওয়া। সেটা যদি এনসিপি আসতে পারে, তাহলে এনসিপি সেটা করবে। আর যদি অন্যরা আসে যাদের এজেন্ডা এই মুহূর্তে পরিবর্তন করে না, সেখানে এনসিপি তার দায়িত্ব পালন করবে। সুতরাং এটা যদি এতটাই টাইম বাউন্ড আপনি করে দেন, এবং আপনার কথা এক লাইন উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, বিএনপি হয়তো এই মুহূর্তে কিছু সংশয় দেখছে যে আমি যদি এই সময়টা মিস করে যাই, তাহলে যে ধরনের বক্তব্য আসছে, যে ধরনের সংশয়ের কথা শুনছে, এই সংশয় হয়তো আপনি আমি প্রমাণ করতে পারবো না। সেই কারণে হয়তো বা তার কোথাও একটা সংশয় হয়তো। ধন্যবাদ অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। আমি আবারও ফিরবো, আবারও যেতে চাই ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। প্রথমে দর্শক যে প্রশ্নটা করেছে, আপনি যদি উত্তরটা করেন যে আসলে এই বিএনপিকেও তারা ক্ষমতায় দেখলো, আওয়ামী লীগকেও দেখলো, এখন এত বছর এই সংস্কারগুলো হয় নাই কেন, এইটা একটা কারণ, এবং বিএনপি এই নির্বাচন যেটি করছে সেটিও যদি একটু উত্তরটা দেন উনি। দর্শক যিনি আপনার ফোন করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে উনি আহত হয়েছেন, ওনার প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং উনি ডক্টর শামীম রেজা যে কথাটা বলেছেন যে উনি সুচিকিৎসা পান, সেটাও আমরা চাই, উনি তাড়াতাড়ি সুস্থ হন, সেটাও আমরা চাই। তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথা বলি, দেখুন বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এতে তো কোনো ভুল নেই। এখন শাসনের মধ্যে আপনার তুলনামূলক একটা এই করা যেতে পারে, কম্পারেটিভ স্টাডি, এটা করার জায়গা তো আসলে এখানে নেই। কথা হচ্ছে যে বিএনপির জিরো টলারেন্স, এটা উনি নিশ্চয়ই দেখেছেন যে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমাদের দল থেকে এই পর্যন্ত 1500 জন নেতা কর্মীকে আপনার দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি, কিন্তু ওটা সামাজিক ব্যাধি। আমরা রাজনৈতিক সমস্যা নিয়েই কিন্তু আমরা এখন আপনার রাজনৈতিক সমস্যার আমরা সম্মুখীন। নির্বাচনটা যদি দেরি হয়, তাহলে আপনার জিও পলিটিক্সের যে একটা সমস্যা তৈরি হবে, আমরা সেটা নিয়েই বেশি শঙ্কিত। আমরা দেশের জন্য শঙ্কিত, আমরা বিএনপির জন্য শঙ্কিত না। আমি দর্শক শ্রোতা যিনি আপনি ফোন করেছেন, আমি আশা করি যে উনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। এখন মূল কথাটা হচ্ছে যে সংস্কারের কথা উনি বললেন যে নির্বাচন করছেন। দেখুন, আমরা 1971 সালের 16 ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস, স্বাধীনতা এই মাস গেল, 70-এর নির্বাচনটা যেটা পাকিস্তানি শাসকদের অধীনে আমরা অংশগ্রহণ করতে হয়েছে। কেন করেছিলাম? সেটাই কিন্তু আপনার স্বাধীনতার একটা সোপান হিসেবে কিন্তু কাজ করেছে, একটা নিয়ামক হিসেবে কাজ করেছে। একটা রাজনৈতিক সরকার যখন আসে, এদেশের যত কিছুই হোক না কেন স্বাধীনতার পরে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে আপনার নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার যারা এসেছিল, তারাই কিন্তু দেশের যতটুকু উন্নয়ন করেছেন, বা আইন সংস্কার বলেন, অনেক কিছু বলেন। খারাপ লোক সব জায়গাতে থাকেন, সব কিছু সবসময় আপনার মনে করেন যে করা যায় না। আমি কম্পারেটিভ স্টাডির কথা সংক্ষেপে বলি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির ক্ষমতা ছিল, জোট 4 দলীয় জোটের সরকার। 2007 থেকে 2008 পর্যন্ত পুরোটাই
তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেনা সমর্থিত হোক আর যেটাই হোক না কেন, অরাজনৈতিক সরকার ছিল ক্ষমতায়। দুর্নীতির ইন্ডেক্সে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে বিএনপি যখন 2.7 ছিল, পরবর্তীতে এসে আপনার সেটাকে আমরা পেলাম 1.9-এ, মানে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরে। তার মানেটা কি, ইন্ডেক্সটা কোথায় নেমে গেছে? তার মানেটা কি, আমি এই কথাটা বলছি, এটা যে এই আমি এটা বলছি এ কারণেই বলছি, রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে, রাজনীতিবিদরা আপনার জনগণের কাছে জবাবদিহিতার একটা বিষয়ের মধ্যে সবসময় থাকেন। আপনি যেহেতু আলোচনাটা আপনি যেটা বলছেন নিশ্চয়ই দর্শক বুঝতে পেরেছে। আমি একটু ভিন্ন একটা প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে আপনারা শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন, এটার তাদেরকে প্রশংসা করা এবং নতুনদেরকে রাজনীতিতে ওয়েলকাম করা, সেটা সাধুবাদ তারা আপনারা শুরু থেকে জানিয়ে আসছেন। কোথাও কি মনে হচ্ছে যে তারা যেই মৌলিক যে সংস্কারগুলোর কথা বলছে, সেটা সামহাও বাংলাদেশে দীর্ঘদিন ধরে চিরাচরিত যে রাজনৈতিক প্র্যাকটিস দেখা গেছে, সেটা আসলে এস্টাবলিশমেন্টকে তারা চ্যালেঞ্জ করছে, যে কারণে আমরা দ্রুত নির্বাচন চাইছেন, এই ধরনের কোন একটা, যেটা আপনি বিএনপির কথা বলছেন? আমি একটা কথা বলি, এগুলো সোশ্যাল মিডিয়ার আলোচনা, যে আপরাইজ যেটা হয়েছে এই যে 24 জুলাই আগস্টে, এটা তো আসলে একদিনে তো হয়নি। এর পেছনে তো মনে করেন যে 2018 সালের আন্দোলন যেটা ছিল, যে কোটা বিরোধী আন্দোলন, তারপরে জামায়াতের আন্দোলন, না ওটা তো আছে, আপনার ভূমিটাকে মনে করেন যে উত্তপ্ত করে রেখেছে 15-16 বছর ধরে। আপনার মনে করেন যে আগুনটা কতটুকু স্পার্ক করবে সেটা ডিপেন্ড করবে যে ভূমিটা কতটুকু উত্তপ্ত। যে উত্তপ্ত হতে কিন্তু সময় লাগে, কিন্তু আপনি তাওয়াতে রুটি বেলবেন, আপনি ভাজবেন, আপনি দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে না। আগে তাওয়া যদি আগে থেকে গরম থাকে তাহলে কিন্তু আপনি গরম গরম সার্ভ করতে পারবেন। তো অবস্থাটা হয়েছে গরম গরম সার্ভ হয়েছে এই সময়। নিঃসন্দেহে মনে করেন যে এই জিনিসটা এককভাবে তো কেউ দাবি করছে না, তাই না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা এনসিপি ওনারাও কিন্তু স্বীকার করেছেন যে সবারই মনে করেন যে এখানে অংশগ্রহণ আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে দেখেন, যে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ স্বৈরাচারী হয়েছে, কারা তাদেরকে স্বৈরাচারী বানিয়েছেন? নিশ্চয় কেউ না কেউ আছেন, বাইরে থেকে ইন্ধন দিচ্ছেন, ভেতর থেকে ইন্ধন দিচ্ছেন, কেউ না কেউ আছে। সব যে আওয়ামী লীগ করছে তা কিন্তু না। আপনার এই জিনিসটা কিন্তু স্পষ্ট ছিল একটা সময়। একটা পর্যায়ে এসে যখন দেখা গেছে যে আমাকে ক্ষমতা চিরস্থায়ী করতে হবে, বা কারো ইন্টারেস্ট আছে যে এরা থাকলে আমার জন্য সুবিধা আছে না, এই জন্য আমি বলছি যে নির্বাচনটা একটু প্রলম্বিত হোক, অন্যরা একটু সুবিধা পাক, বা এই ধরনের কিছু। এখন যে মনে করেন যে কেউ কাউকে ডিকটেট করছে না, বা কোনো ওয়েবসাইট কোয়ার্টার মনে করেন যে তাদের পারপাস সার্ভ করছে না, আমি তো মানে সে ধরনের কোনো এই পাই না। আমি একটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন আপনাকে করি। ধরেন আপনার এই সংস্কারগুলো শেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাতে একটা কাট অফ টাইম দিয়েছে জুন। জি, তো সেই জুন পর্যন্ত আপনারা কি এরকম কোনো আশঙ্কা দেখছেন যে ডিসেম্বর যদি আমরা মিস করে যাই, ডিসেম্বর মিস করলে এর মধ্যে আবার রোজা পড়ে যাবে, তারপরে বর্ষা চলে আসবে, তারপর পরীক্ষা চলে আসবে, এটা পার করে আবার গিয়ে সেটা এক্সটেন্ড করবে? ওটা একটা আশঙ্কার বিষয় আছে। আর একটা আছে যে অরাজনৈতিক সরকার যখন মনে করেন যে দীর্ঘদিন আপনার থাকেন, তখন দেখা গেছে যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট বিভিন্ন দিক থেকে আসে, বিভিন্ন ধরনের আপনার মনে করেন যে সমস্যা নতুন নতুন করে তৈরি হবে, যেগুলোর জন্য বলবেন যে আবার নতুন করে সংস্কারের প্রয়োজন হবে, আরো সংস্কার, যেটাকে আমি বলি যে সংস্কার চলমান প্রক্রিয়া, যে সংস্কার আপনার একদিনে সম্ভব না। কিন্তু আমি তো বলছি না যে আমি সংস্কার করবো না, আমরা সংস্কারও চাই যতটুকু প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন কথাটা হচ্ছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, কথাটা হচ্ছে যতটুকু গ্রহণযোগ্য করা যায়। দেখুন ভারতেও কিন্তু খুব ভালো নির্বাচন হয়, কিন্তু সেখানে আপনার নির্বাচনের সময় সহিংসতায় এক একটা আপনার কনস্টিটিউয়েন্সিতে দেখা গেছে এমনও হয়েছিল, পশ্চিমবঙ্গে দেখা গেছে 70-80 জন করে আপনার নিহত হয়েছেন নির্বাচনী সহিংসতায়। নির্বাচনী সহিংসতা এক জিনিস, নির্বাচন সুষ্ঠু আরেক জিনিস। আরেকটা আছে যে ভয়ভীতি উপেক্ষা করে সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কিনা, ভোট দিতে পারেন কিনা, সেটা এক জিনিস। এটা তো আছে যে আইন শৃঙ্খলার একটা বিষয়, একটা হলো একটা, কিন্তু রাষ্ট্রের ভূমিকা আসলে কেন আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান? এটি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না, এর পেছনে অনেকগুলো আপনি কারণ বলেছেন আপনার আলোচনার অংশটি। আমি একটু কথা বলি যে আমাদের যে 31 দফার কথা রেফারেন্সে তুলেছেন ডক্টর শামীম রেজা, ওই সংস্কারের কথাগুলো কিন্তু আপনি 2016 সালে ম্যাডাম প্রথম বলেছিলেন 27 দফা, ভিশন 2030 কথা বলেছিলেন। 2022 সালে আমাদের 27 দফা ছিল, পরবর্তীতে সেটা এক্সটেন্ড হয়েছে 2023 সালে, এবং সেটা যদি নতুন কোনো সংস্করণ আপনার নতুন করে আপনার করতে হয়, ও জায়গাতেই কিন্তু আপনি পাবেন। এবং ইভেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এ সময় কিন্তু বিএনপির যে 31 দফার মধ্যে 2টো দফা কিন্তু আপনার মনে করেন যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আপনার প্রজ্ঞাপন জারি হয়েছে। এগুলো অলরেডি মনে করেন যে এগুলো তার মানে কি কত আগ থেকে দেখেছে, দুটা কিন্তু অলরেডি মানে এসে গেছে। ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে যে মিলটা আছে।
আপনার পত্রপত্রিকাগুলোতে রিপোর্ট এসছে। এখন আমার সঙ্গে আপনার সঙ্গে সবার সঙ্গে মনে করেন যে একমত হতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটাকে যদি আমরা ধরে রাখি যে না একমত না হলে কোনো কিছু হবে না, এটা কখনো কোনোদিন সম্ভব না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে না হলে বিএনপির কি ক্ষতি, বিএনপি সেটা নিয়ে কিন্তু শঙ্কিত না, দেশের ক্ষতিটা নিয়ে আপনি সেটা শঙ্কিত। সেটা কেন বলি রিজনেবল, তো আমি যে রেফারেন্সটা এনেছি 1991 সালে যদি শাহাবুদ্দিন স্যার 3 মাসের মধ্যে নির্বাচন করতে পারেন, বিগত প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 3 মাস 90 দিনের মধ্যেই কিন্তু আপনার নির্বাচনটা করেছে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ দীর্ঘ 15 বছর যে জঞ্জাল তৈরি হয়েছে, অনেক কিছু ঘটেছে, তো সে কারণে আমি বলছি যে প্রতিষ্ঠান কয়টা, জঞ্জালটা যে তৈরি হয়েছে স্তূপ অনেক বেশি, ভলিউম অনেক বেশি, কিন্তু সংখ্যা কিন্তু বেশি না। কিন্তু আপনি বলেন বিচার বিভাগের কথা বলেন, যদি আপনি এক্সিকিউটিভের কথা বলেন, যদি আপনি পুলিশের কথা বলেন, যদি নির্বাচন কমিশনের কথা বলেন, এগুলোই তো মূল বিষয়গুলো। তো এখানেই যদি আপনি মৌলিক একটা সংস্কার, কিন্তু সেই জায়গায় কিন্তু এখানে একটি প্রশ্ন আছে যেটি আমার মনে একটু আপনি আলোচনা আনলে ভালো হয়, সেটি হচ্ছে যে এটা তো সব দলগুলো মিলে মোটামুটি একটা ঐকমত্য হবে, তারপরে যেটা হচ্ছে ওটাই বলছি, আমি বলেছি সেই জায়গায় যদি আপনি সেই জায়গায় যদি আপনার দূরত্বটা তৈরি হয়, তাহলে আমি বলছি যে আমি যদি দূরত্বটা কখন তৈরি হবে, আপনি বলবেন যে না আমি এইটা ছাড়া হবে না, আপনি বলবেন যে ওইটা ছাড়া হবে না। কথাটা হচ্ছে যে এইটা উদাহরণটা দিয়েছেন যে বিচার মানে তালগাছ জনগণের, এটা তো সবারই হওয়া উচিত, তাই না? আমরা তো এটা বলি নাই যে বিচার মানে বিএনপি তালগাছ হতে হবে, বা না এনসিপির হতে পারবে না, জামাতের হতে পারবে না, অন্যদের হতে পারবে না, তা কিন্তু আমরা বলিনি। আমরা যে নির্বাচনের জন্য সুষ্ঠু একটা নির্বাচন যতটুকু গ্রহণযোগ্য, আর আপনি যে সংস্কারের বাকি যা কিছু থাকবে, আসেন না আমরা একমত হবার পর আমরা ন্যাশনাল চার্টার করি, আমরা সিগনেটারি হই, যেটা আপনার বাইন্ডিং আপন অল দি পরবর্তী সরকারের জন্য। একটা আমি একটু মেজর আব্দুল্লাহ আল মাহমুদ আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আসলে এই ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচনটা হওয়া প্রয়োজন, সেটা তার বিএনপি তার অবস্থান থেকে পরিষ্কার করেছেন। আপনাদের অবস্থান থেকে নির্বাচনের জায়গাটাও আপনারা পরিষ্কার করেছেন, সংস্কার সব শেষ করে নির্বাচন, এইটি আপনাদের আসলে জায়গা। আমরা বলছি এর পেছনে বিএনপি কেন নির্বাচনটা চাইছে, এর পেছনে কতগুলো কারণ উনি বলার চেষ্টা করেছেন। ভৌগোলিক বিষয়, জিওপলিটিক্সের বিষয় আছে, আমাদের সভরেনিটির ইস্যুজ আছে, সেগুলোকে আপনারা আপনাদের ভাবনায় আনছেন কিনা? আমাদের প্রথম প্রায়োরিটি যেটা, আমরা হয়তো এটা এখানে আবার একটু মনে করে দেওয়া বেটার, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জুলাই যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে যারা খুন করেছে, সেই ফেসিবাদী শক্তি অথবা সংস্থা যারাই যুক্ত থাকুক সেটার সাথে, তাদের বিচার হবে। তারপরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। ইদার উই গেট পাওয়ার, আমরা ক্ষমতায় যাচ্ছি, নাকি 5টা সিট পাচ্ছি, নাকি 1টা সিট পাচ্ছি, উই রিয়েলি লেস কেয়ার। আমরা এখানে এত কেয়ার করছি না। আমাদের ফার্স্ট জিনিস হচ্ছে যেই শহীদদের রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে টকশোতে বলছি আসলে নির্বাচন হবে নাকি হচ্ছে আমাদের সংস্কার হবে, সেটার বিচারের অগ্রগতি না, আমরা চাক্ষুষ দেখতে চাই যে বিচার হচ্ছে। এটা গভর্নমেন্টকে এনশিওর করতে হবে, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট। এই আলোচনা ডেফিনেটলি আমিও আপনার সাথে একমত। এই আলোচনার সাথে আমরা কোনোভাবে সংস্কার নির্বাচন এগুলোকে মেলাতে চাই। সো দিস ইজ, এটা এনসিপির ফার্স্ট প্রায়োরিটি। আপনি এনসিপির যত বিবৃতি আছে আমাদের সব জায়গায় দেখবেন বিচার যেটা আছে, সেই বিচারটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে সংস্কার। সংস্কারের ব্যাপারে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে একটা আমরা রোডম্যাপ চাই, স্বল্পমেয়াদী সংস্কার এবং দীর্ঘমেয়াদী সংস্কার। সংস্কার স্যার যেটা বলেছেন, অফকোর্স দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, রেকারিং অবজেক্ট, সো এটা হতেই থাকবে। সেই ক্ষেত্রে আমার স্বল্পমেয়াদী যে সংস্কারগুলো হবে সেটা আমি কি টাইমলাইন ধরে আগাবো, অথবা দীর্ঘমেয়াদী যেটা হবে সেটা আমার সেই প্রসেসটা কি হবে। আমার একটা সম্পূর্ণ প্রশ্ন, সরকারের তরফ থেকে একটা কাট অফ পয়েন্ট হচ্ছে জুন, এট বেস্ট জুন। আপনারা যা চাইছেন তা কি জুনের মধ্যে সম্ভব? এই যে আবার বলছি, আমরা কি আসলে তৃতীয়, এখানে একটা প্রশ্ন করতেই হয় আসলে, আমরা কি আসলে সব সময় সারা জীবন আমরা যে জেনারেশন আছি বা হচ্ছে আগের জেনারেশন যারা ছিল, নেক্সট যারা আসবে, আমরা কি চাই সব সময় আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবেই থাকি? নিশ্চয়ই না। নিম্ন এক কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ, আমাদের সংসদের সব কিছু সংসদ সদস্য যারা আছে সেটার মাধ্যমে হয়ে যাচ্ছে। আমাদের স্যারকে আমি বলবো, ওনার মতো যারা আছেন তারা হচ্ছে দে আর দ্য অ্যাসেটস অফ দ্য কান্ট্রি, ওনার আমাদের দেশের সম্পদ। ওনাকে আপনি আজকে যদি অফার করেন যে আপনি রাজনীতি করেন অথবা আপনি সংসদে আসেন, তাকে সংসদে নিয়ে আসার কোনো স্কোপ কিন্তু আমার নাই। কিন্তু আমরা যেটা অফার করছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে 30% আমরা বলছি যারা বিজ্ঞ, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছে, তাদেরকে আমরা সেখানে নিয়ে আসার জন্য বলছি। এটা থেকে দেশের ভালো হবে নাকি পার্টির ভালো হবে? অফকোর্স দেশের ভালো হবে। পার্টি যারা থাকবে সেখানে তো উচ্চকক্ষে তো সব পার্টির সংমিশ্রণে থাকবে, ভোটিং এর পার্সেন্টেজ যেটা আছে সেটার মধ্যে থাকবে। সো এই ব্যবস্থাটা যদি আমরা বলে থাকি যে এই ব্যবস্থাটা আমরা চাই, এবং এটা যদি কেউ বলে থাকে না এটা আসলে সুস্থ ব্যবস্থা
না, আগে যেরকম ব্যবস্থা ছিল সেটাই আসল ব্যবস্থা, আমি জনগণের কাছে এটা ছেড়ে দিলাম। নাম্বার 1। নাম্বার 2, একটা জিনিস দেখেন, স্যার অলরেডি বলেছেন যে হচ্ছে জার্মানি এবং ইটালির কথা তুলেছেন, এটা তো রিসেন্টলি তাদের মধ্যে রাইটিস্ট বা অন্যরা ঢুকেছে, বাট জার্মানির কিন্তু যখন আপনার ফ্যাসিবাদের বিলুপ্ত হয়, জার্মানির সংবিধান রচনা করার জন্য 3 বছরের বেশি সময় নিয়েছে তারা। আমাদের সংবিধান রচিত হয়েছে কয় মাসে বা কয় বছরে? 8 মাস। এপ্রিলে শুরু হয়েছিল আমাদের 1972 সালের, এবং সেটা নভেম্বরে যে হচ্ছে আমাদের প্রস্তাবনা করা হয় এবং ডিসেম্বরে সেটা আমাদের অ্যাক্টিভ হয়। সো 8 মাসের মধ্যে যে সংবিধানটা তৈরি হয়েছে সেটার মধ্যেও আমরা আবার গাইডেন্স নিয়েছি হচ্ছে ইন্ডিয়ার কাছ থেকে। আমাদের বড় দলগুলা থেকেও কিন্তু আমাদের আমি দেখছিলাম কয়েকদিন আগে একটা রিপোর্ট যে বিএনপির একজন ভাইস চেয়ারম্যানও বলেছেন যে ওনাদের দলের মধ্যেও রয়ের এজেন্ট আছে। এটা তো আমরা যে সামনে যে আমাদের দলের মধ্যেও ঢুকে যাবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তার মানে গেছে কিনা সেটাও আপনি নিশ্চিত না। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। সো এই যে অবস্থাটা, সেই সময় তো সরাসরি আমরা গাইডেড বাই ইন্ডিয়া ছিলাম। সেই সময় ইন্ডিয়ার গাইডেন্সে 8 মাসের মধ্যে যে সংবিধান আমরা রচনা করেছি, সেই সংবিধান কি পেরেছে আমাদের ফ্যাসিবাদকে বিলুপ্ত করতে? পারে নাই। সেই জন্য আমরা বলছি সর্বোচ্চ 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। প্রধানমন্ত্রী তো যখনই আমি এটা ওপেন করে রাখছি, বাংলাদেশের আমার সাইকোলজি থেকে আমি আসলে পাওয়ার ছাড়তে চাবো না, এটা হচ্ছে আমাদের অভ্যাস। সো সেই অভ্যাসটাকে আসলে ভাঙার জন্য আমরা বলেছি পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না লাইফ টাইমের জন্য। সেই ক্ষেত্রে বিএনপির অনৈক্য আছে। আবার আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন করতে ইলেকটোরাল পদ্ধতিতে। দেখেন, আধুনিক করে ফেলবো, দেশ মডার্ন করে ফেলবো, স্যাটেলাইট করবো, অনেক কিছু করবো, বাট আমরা যদি আধুনিকতার দিকে স্টেপ বাই স্টেপ না আগাই, উইল নট গো দেয়ার, উইল নট রিচ। আপনি শেষ করলে আমি একটু অধ্যাপক শামীম রেজার কাছে আসতে চাই। সেটা হচ্ছে স্যার অনেকগুলো বিষয় আল মাহমুদ তুলেছেন, কেন আসলে সংবিধানের আপনার নতুন সংবিধান প্রয়োজন, জার্মানির রেফারেন্সটাও তুলেছেন। আপনি যদি একটু বলেন যে ওনারা যেই আসলে আকাঙ্ক্ষাটা ধারণ করছে সেইটা নিয়ে আসলে সরকারের আসলে কতখানি এটা বাস্তবায়ন করা সম্ভব হবে তার কাট অফ পয়েন্টের মধ্যে। আমি ছোট ছোট করে যদি প্রত্যয়গুলো একটু ধরি, আমাদের অনেক সময় আলোচনার যেটা হয়, দর্শকরা ভাবেন যে হয় আওয়ামী লীগের পক্ষে বলতে হবে, নাহলে বিএনপির পক্ষে, নাহলে জামাতের পক্ষে, নাহলে এখন এনসিপির পক্ষে। এর বাইরেও যে কিছু মত থাকে অনেক সময় দর্শক শ্রোতারাও সেটা গ্রহণ করতে মানে বেশ কষ্ট বেগ পান। একটা কথা প্রায় আসছে জনগণের অভিপ্রায়। আচ্ছা, জনগণ কারা? এই জনগণের মধ্যে এনসিপির প্রতি সমর্থক আছে, এই জনগণের মধ্যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, জুলাই অভ্যুত্থানের জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে, এরকম সমর্থক আছে। এই জনগণের মধ্যে বিএনপির সমর্থক আছে, এই জনগণের মধ্যে জামাত ইসলামের সমর্থক আছে, এই জনগণের মধ্যে থাকলেও থাকতে পারে অন্য কোনো ধরনের সরকার বা ব্যবস্থারও সমর্থন। সব মিলে তো জনগণ। আপনি কার মত চাইছেন? প্রত্যেকেই ইম্পর্টেন্ট। এখন এই কথাগুলো আসলে ব্যাখ্যার মধ্যে আনাও খুব কঠিন। জনগণ চায়, এখন জনগণের মত কি তাহলে গণভোট দিয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব? তারা তো গণভোটের আয়োজন করতে হয়, যে গণভোট দিয়ে সিদ্ধান্ত নিয়ে যে সংবিধান আগে ঠিক করবেন না পরে ঠিক করবেন, সে অনুযায়ী নির্বাচন দেবো কিনা। দেখেন, সবগুলো পথে উন্মুক্ত আছে, কিন্তু আপনাকে যেটা বলবো, আপনাকে ঝুঁকিগুলো নিরূপণ করতে হবে, আপনাকে সময়ের বিবেচনাটা করতে হবে, আপনাকে প্রাসঙ্গিক অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। আপনি কিন্তু অনেকগুলো ঝুঁকির মধ্যে আছেন, আপনি অনেক নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছেন, আপনি অনেক ভূ রাজনৈতিক ঝুঁকির মধ্যে আছেন। আমরা যেমন একটা চীনের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি, একটা দীর্ঘমেয়াদী ইনফ্রাস্ট্রাকচারাল এবং ইকোনমিক দুটো। আপনি কি মনে করেছেন যারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রতি সমর্থক তারা কি খুব নীরবে মানে ঘুমিয়ে এটা দেখছেন যে চীনের সাথে আমাদের অগ্রগতিকে? আবার যেমন ধরুন, আপনি চীনের সঙ্গে আরও যত ঘনিষ্ঠ হবেন, আপনার বৃহৎ যে প্রতিবেশী আপনাকে চারিদিক থেকে ঘিরে আছে, সেও কি তার রাজনৈতিক কৌশলের ব্যাপারে সে বসে থাকবে? প্রত্যেক রাষ্ট্র তার কাজ করে তার সর্বোত্তম স্বার্থের ক্ষেত্রে বা তার সর্বোচ্চ স্বার্থের ক্ষেত্রে। তার মানে এটা একটা বিষয়। আবার একই রকমভাবে অনেক ধরনের অমূলক ধারণা আসতেই পারে যে দীর্ঘদিন ধরে একটা নির্বাচিত সরকার নেই। একই সঙ্গে আমরা নির্বাচনটাকে এত খেলোভাবে দেখছি কেন, যে নির্বাচনকে এতই হালকা একটা বিষয়? আপনি একটা প্রজন্ম, যদি ওনাদের একটা প্রজন্ম ধরি, আমরা হিসাব করেছি যে যার বয়স এখন 30 বা 35, এমন অসংখ্য লোক আছে যে একটা ভোটও দেয়নি, একটাও সুযোগ পায়নি সে। হ্যাঁ, 18 থেকে বা 20-এ যদি ধরি, এবং তখন তো কার্ড কেউ পেয়েছে কেউ পায়নি। তার মানে একটা রাষ্ট্রের একজন নাগরিক তার 35 থেকে 40 বছর আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, একটা পূর্ণাঙ্গ মানুষ হয়। সে এই সময় রাষ্ট্রের তার কোনো কিছুতে অংশগ্রহণ সে করতে পারেনি। এখন কি চাইছি আমরা? স্বৈরতন্ত্রের অবসান। সেটা তো শুধু সংবিধান দিয়ে হবে না, কারণ পলিটিক্যাল কালচার কি একদিন দুই দিনে তৈরি হয়? আপনি চাইছেন নির্বাচন, ভালো নির্বাচন। ভাই, ভালো নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন কমিশন আইন দিয়ে ভালো নির্বাচন নাও হতে পারে। আবার এর বর্তমানে আপনি যদি ইন্টেন্ট থাকে যে আপনি নির্বাচন করবেন, আপনি দেখেন কারা কারা অভিযুক্ত: প্রশাসন, পুলিশ এবং দুর্বৃত্ত। এই প্রশাসন, পুলিশ, দুর্বৃত্তকে পুরো আইনেও ঠেকানো যেত না, পুরো আইনেও ঠেকানো যেত। আমরা ঠেকাতে চাইনি বা আমরা পারিনি।
আপনি নাগরিক সার্বভৌমত্ব, আবার বলি কার সার্বভৌমত্ব চাচ্ছেন? নাগরিকের সার্বভৌমত্ব। নাগরিক তো কোনভাবে, সে তো বিএনপিরও নাগরিক হতে পারে, সে এনসিপিরও নাগরিক হতে পারে, সে পরিচয়বিহীন নাগরিক হতে পারে, সে সুইং ভোটার হতে পারে। তার অংশগ্রহণে যেমন আজকে স্থানীয় সরকারের রিপোর্ট পাওয়া গেছে, এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্বাচনের বাদে এক ধরনের প্রতিনিধিত্বের ভিত্তিতে ধরেন সভাপতি নির্বাচন, সেটা নিয়েও তো বড় আলোচনার দাবি রাখে। তো তার সার্বভৌমত্ব এখানে আসছে কিনা, অংশগ্রহণ আমি কি করে নিশ্চিত হবো? একাধিকবার থাকবেন কিনা এক ব্যক্তি, সেটা একটা বড় আলোচনার বিষয়, কারণ আমরা এটা তো অভ্যস্ত ছিলাম না দীর্ঘদিন। ক্ষমতার ভারসাম্য, ধরুন ক্ষমতার ভারসাম্য আমি করতে চাইছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে। পাকিস্তানে তো এমন উদাহরণ আছে যে প্রধানমন্ত্রী বিদেশে গেছেন, তার প্লেন মোটামুটি ইসলামাবাদ এয়ারপোর্ট টাচ করার আগেই তিনি আউট। ক্ষমতার ভারসাম্য। আবার ক্ষমতার ভারসাম্যের এমন উদাহরণ আছে যে তিনি প্রেসিডেন্ট আগে ভেঙে দিয়েছেন সবকিছু দিয়ে, তো তার হাতে ক্ষমতা আছে। ক্ষমতার ভারসাম্যের তো ব্যাড প্র্যাকটিসেস আছে। তাহলে কি আমরা করবো না? না, একবার আমরা তা বলছি না। অবশ্যই আমরা সংবিধানে হাত দেব, হাত দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রশ্ন হচ্ছে কিভাবে, কোন প্রক্রিয়ায় হাত দেব। এই যে ঐকমত্যের যে সংলাপ চলছে বা যে আলোচনা চলছে, তাতে যে সংবিধানের ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না তা কিন্তু আমি মনে করি না। নিশ্চয়ই, হ্যাঁ, ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু বিএনপিও গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে কথা বলেছে তার অবস্থান অনেকখানি সরে আসছে তারা। এবং তারাও দীর্ঘদিন তারা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন যে এই যে প্রক্রিয়ায় আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছে, সেটা আপনিও গবেষক, আপনি বুঝবেন যে এটাকে আমি এমসিকিউর মতো টিক দেবো নাকি অন্য কোনো কিছু দেবো, উইচ যে আমি মনে করি একটা ভালো দৃষ্টান্ত যে এরকম একটা পুরনো দল প্রথমে সে খুব অনড় ছিল কিন্তু অনেকগুলোতে যাচ্ছে। এখন দেখুন, আপনি যদি ফ্রান্সের উদাহরণ ধরেন, শুধু 5টা রিপাবলিক করেছে, এবং 5টা রিপাবলিক এমন আছে সহজ বাংলা বলে কচু কাটার মতো মানুষ কেটেছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করেছে। তারপরে ভালো হতে 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 প্রায় 70 দশক 70 দশক চলে আসছে পূর্ণাঙ্গ মাত্রায় ভালো হতে। এর মধ্যে সে কলোনি চালিয়েছে, আলজেরিয়া, তিউনিসে বহুত কিছু করেছে, তারপরে এখন সে ভদ্র মানে সুবেশে সে একটা অবস্থান দাঁড়ায়। তার মানে আমি বলছি যে যদি বড় দলগুলো একটা পর্যায়ে ঐক্যমত্যের সংবিধানটাই তো বড় জায়গা আটকাচ্ছে, সেখানে আসে, ধরে নি, আমি আবারও বলছি ধরে নি, কোনো দলের কথা আমি বলছি না, যারা পূর্ণাঙ্গ পরিবর্তন চাচ্ছেন, যে নতুন করে লিখতে হবে, নতুন রিপাবলিকের ধারণা, তাদেরকে সময়কাল চলে যাবে। সে যদি নিরন্তর ওই ক্যাম্পেইনে থাকে যে আমি ক্ষমতায় গেলে সংবিধান লিখবো জনগণের ম্যান্ডেট নিয়ে, আপনি আপনার ইশতেহারে ঘোষণা করেন যে আমি ক্ষমতায় গেলে আমি নতুন করে লিখবো, বিএনপি তো লিখবে না, তার তো প্রয়োজন নাই, সেটা সে সংস্কার করতে চাইবে আরো আকারে, আপনি তার উপরে চাপ সৃষ্টি করেন। কিন্তু আপনি যদি আগামীকাল উত্তর চান, তাহলে আমি একটা অপ্রিয় কথা বলি, টাস্ক ফোর্স যে সুপারিশগুলো করেছে, তাহলে এই সরকার সেগুলো বাস্তবায়ন শুরু করছে না কেন? এই যে ইকোনমি রিস্ট্র্যাটেজিং, ইকোনমিক ইস্যুর যে সুবৃহৎ টাস্ক ফোর্সের যে রিপোর্টগুলো দিয়েছে, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টর, এডুকেশন সেক্টর, অন্যান্য, সেগুলোতে তাহলে দেরি হচ্ছে কেন? সেগুলোর জন্য তো নির্বাহী আদেশই যথেষ্ট, তার জন্য অধ্যাদেশও লাগছে না। একই সঙ্গে এই যে ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন সাংঘাতিকভাবে, তাদের সহযোগিতার জন্য ঘেরাও পর্যন্ত করতে হয়েছে। এতটা কি সহজ ব্যাপারটা? পরবর্তী তার মানে হলো যে এইটার জন্য দূরত্ব এটা তৈরি হচ্ছে না, করা যাচ্ছে না। এর মধ্যে আপনি কোনো চ্যালেঞ্জ আসলে ওই অর্থে দেখেন? অবশ্যই চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে না, কিন্তু তার জন্য নির্বাচনকে প্রতিপক্ষ করতে হবে যে নির্বাচন হলে এটা বন্ধ হয়ে যাবে, বা আমি পূর্ণাঙ্গ, ঠিক আছে দলের বিচার গুরুত্বপূর্ণ, ব্যক্তির বিচার গুরুত্বপূর্ণ, যিনি এই ম্যাসকেলিং এ ছিলেন তার বিচার গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা থেমে যাবে কেন? সেই ক্যাম্পেইন আমি অব্যাহত রাখি। নাসিরউদ্দিন ওয়াসিম, আপনার কাছে যে প্রশ্নটি একেবারে সবশেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আসলে এই যেটি অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজাও বলার চেষ্টা করলেন যে নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে আমরা এই আলোচনাগুলো করলে আসলে শেষ পর্যন্ত সমাধান কি হবে কিনা? না, আমি একবারে মানে সোজা কথা, এটা কখনো সম্ভব হবে না। আপনাকে এখন একটা অনেকটা হয়ে গেছে কি ডিম আগে না মুরগি আগে, এ ধরনের একটা কথা। আপনি যদি এক একটা শর্ত দিয়ে দেন, দেখুন আমি মানে আমার মেজর মাহমুদ সাহেব যে কথাটা বলেছেন যে নিজের অজান্তে হয়তো উনি হয়তো বা নিজের, আমি বলবো যে মানে এটা ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক হতে পারে, বা এটা আপনি মিস্টেক কিনা আমি জানি না, আপনি স্বীকার করবেন কিনা। সেটা হচ্ছে কি যে বিচারের কথা বলা হয়েছে, যে এই ম্যাস কিলিংয়ের সঙ্গে যারা ছিল জুলাই অভ্যুত্থানের বিগত 15 বছর, তো আমার দলের অনেক নেতা কর্মী, আপনার বিভিন্ন রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক অভিযাত্রায় ছিল তাদেরও হয়েছে। বিচার সবাই চায়, বাংলাদেশের নাগরিকরা সবাই বিচার চায়, প্রত্যাশা করে। কিন্তু আপনি যদি আপনার অবস্থান থেকে, যেখানে আপনি সংস্কারের কথা বলছেন, আপনি নিশ্চয় বিচার বিভাগের সংস্কারের কথাও বলছেন, আমাদের তো মাজদার হোসেন মামলার পরে তো বিচার বিভাগের সেপারেশন অফ জুডিশিয়ারি সেটা তো আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়নি, ইমপ্লিমেন্টেশন নেই। এখন আপনি বিচারের কথা বললেন যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, আমরা এটাও শুনেছি। বিচার এনশিওর করবে কে? গভর্নমেন্টকে বিচার এনশিওর করতে হবে না, গভর্নমেন্ট আর বিচার বিভাগ তো আলাদা। তাহলে তো আপনি আপনার অবস্থান থেকে আপনার সরকারকে বলতে পারবেন না যে আপনি এনশিওর করেন, তাহলে তো আপনার ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিতে আপনি তো বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ দ্যাট ভেরি স্পিরিট।
তাহলে এই যে বললাম এটা হয়তো উনি ওনার অজান্তে হয়তো বা বলেছেন, এটা হচ্ছে যে স্পিরিটটা যেটা ওনার কাছ থেকে আমি শেষ মন্তব্যটা শুনবো, আমি এটা বলছি। এই জন্য আমরা বলি যে আমরা নিজের অজান্তে কিংবা অসচেতনভাবে আমরা অনেকগুলো কথা বলি যেগুলো বিতর্ক তৈরি করে, তখন সংশয়। দেখুন এই বিচারে কিন্তু কোনো কিছু খুব একটা বেশি অগ্রগত হয়নি, মানে অগ্রসর আপনার হয়নি। আমি খুবই সন্দিহান বিচার আদৌ হবে কিনা, যে ট্রাইব্যুনাল প্রসিকিউশন যেভাবে যাচ্ছেন, কথাবার্তা বলছেন, মামলা করছেন, অমুক করছেন, কিন্তু আমি ভিজিবল কোনো কিছু আমার কাছে মনে হয় না। ওনারা ভালো বলতে পারবেন। আপনি যদি বলেন যে আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি, প্রফেসর শামীম রেজা যেটা বলেছেন যে নির্বাচন কমিশন, আপনার আন্তরিকতা থাকলে খুব সম্ভব সবকিছু। প্রধানমন্ত্রী চলে গেছেন দেশ ছেড়ে, বহুজন আপনার পদত্যাগ করেছেন, প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে আপনার বিভাগের সব বিচারপতিরা একজন বাদে পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনাররা কবে, চিফ ইলেকশন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এই জনগণের সরকারটা প্রতিষ্ঠিত হবার 3 মাস না 4 মাস পরে পদত্যাগ করেছেন। বেহায়ার মতো ওনারা বসেছিলেন, আর সরকারও আপনার চুপচাপ বসেছিলেন। কেন আপনি পারেন? আপনি ওই 3 মাসে তো আপনার নির্বাচন সংস্কার অনেক কিছু নতুন দিয়ে কাজ করতে পারতেন। তার মানেটা কি? আমরা বসে আছি কিসের জন্য? মানে হচ্ছে কোনো একটা কিছুর আশায় মনে হয় যেন আমরা বসে আছি। এই আশাটা আমরা আমাদের আশা। আমি চাই যে জনগণের প্রত্যাশাটা যেন পূরণ। ধন্যবাদ ব্যারিস্টার। একসঙ্গে আমরা কাজ করতে চাই সবাইকে মিলে, আমরা দূর করে আসলে সামনের দিকে এগোতে হবে। আমরা একদম সবশেষ শুনবো আব্দুল আল মাহমুদ আপনার কাছ থেকে, যে অনেকগুলো আসলে প্রশ্ন আমি আর করছি না, আপনি যদি একে একে আপনার সহ আলোচকদের উত্তরগুলো দেন। জি ধন্যবাদ। প্রথমে হচ্ছে আসলে আইসিসি যে কাজটা করছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটার দায়িত্ব যেমন আমাদের, এটার দায়িত্ব সাধারণ মানুষ হিসেবে বলছি, এটার দায়িত্ব যেমন হচ্ছে বিচার বিভাগের। সরকার কি কোনোভাবে পারে সে দায়িত্ব এড়ায় যেতে? Is government is not a part of a system? Is governments those who are running the government right now, যারা এখন চালাচ্ছে, তারা কি দেশের একটা অংশের মধ্যে কি পড়ে না? অবশ্যই তাদের মধ্যে আছে। এবং যেহেতু তাদের ওইখানে আইন বিভাগ আছে, বিচার বিভাগ যদি আমরা বলছি অ্যাবসলিউটলি আলাদা, বর্তমান প্রেক্ষাপটটা আমাদেরকে বুঝতে হবে। এই ক্ষেত্রে আমাদের যে জনগণের যে চাওয়া অথবা যে মাস পিপলের যে আসলে যে মাস কিলিংটা হয়েছে, সেটার যে বিচারটাকে সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে অথবা সঠিকভাবে হচ্ছে, সেটার দায়িত্ব কিন্তু গভর্নমেন্ট এড়ায় যেতে পারে না। সো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকেও আসলে এখানে স্টেক হোল্ডার রাখতে হবে। তবে হ্যাঁ, বিচার বিভাগ যেহেতু আলাদা বিভাগ, আমাদের যেমন আপনি যদি আমাদের ম্যান্ডেট দেখেন, প্রধান সংস্কারের কথা আমরা যেখানে বলেছি, সেখানে আমরা বলেছি বিচার বিভাগকে অবশ্যই রাজনীতি মুক্তকরণ করতে হবে, এবং সেই ক্ষেত্রে দরকার পড়লে কাউন্সিলের কথা বলেছি আমরা। যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিলর যারা হবেন, তারা হচ্ছে বিচার বিভাগের এই জাস্টিস প্লাস যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে, সেগুলোকে আলটিমেটলি তারা প্রমোট করবেন অথবা দিবেন। এবং সেই ক্ষেত্রে বিচার বিভাগের সিনিয়র যে বিচারপতি থাকবেন, তিনিই হবেন প্রধান বিচারপতি। এই ম্যান্ডেট আমরা স্পষ্টভাবে বলেছি যে এটাই হতে হবে। সো যাতে করে এখানে আসলে কাউকে আসলে বাদ দিয়ে পরবর্তী যে আছে আমাকে যে সুবিধা দিবে তাকে যেন আমরা কখনোই, রাষ্ট্রপতি যিনি থাকবেন তিনি যেন এটা করতে না পারেন। সো বিচার বিভাগের আসলে চেঞ্জেসের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই এখনো পর্যন্ত কথাবার্তা বা যেগুলো আছে, সেই ম্যান্ডেটগুলো কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে প্রথমে দিয়েছি। আবার এখন যদি আসি টাস্কফোর্সের কথা, যেমন স্যার বলেছেন টাস্কফোর্সগুলো কাজ করছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে সরকারকে যেমন প্রশ্নবিদ্ধ করতে হবে, তেমনি আমাদেরও দায়বদ্ধতা আছে যে আসলে টাস্কফোর্স কাজ করছে না। আমরা কতবার জিজ্ঞেস করছি, আমরা আশা করি এই আলোচনাগুলো চলতে থাকবে এবং এর মধ্য দিয়ে আমরা সমাধানের পথ খুঁজে পাবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।